অবজেক্ট মেথডটা কি করে, যদি মানে প্যারামিটারের ভ্যালু 0 হয় তাহলে হচ্ছে মাই ক্লাসের অবজেক্ট দেয়, যদি 1 পায় তাহলে ক্লাসের অবজেক্ট দেয়, যদি অন্য কিছু হয় তাহলে হচ্ছে সেকেন্ডারি ক্লাসের অবজেক্ট। তাহলে আমি রিটার্ন টাইপ কি লিখব? রিটার্ন টাইপ যদি ফার্স্ট ডিরাইভ ক্লাস দেই তাহলে কি বাকি দুইটার জন্য সমস্যা হবে, সেকেন্ড ডিরাইভ ক্লাস দিলে বাকি দুইটার জন্য সমস্যা হবে। কিন্তু দেখো মাই ক্লাস যদি দেই, মাই ক্লাসের রেফারেন্সের ভিতরে আমরা চাইলে তিনটা ক্লাসের অবজেক্টই রাখা সম্ভব। এই কারণে আমরা মাই ক্লাসটা দিয়ে দিছি আমরা রিটার্ন টাইপ। তো এখন এই মেথড থেকে চাইলে এই ক্লাসে যত ধরনের সাব ক্লাস আছে সবগুলোর অবজেক্টই রিটার্ন করা যাবে। আর যখন আমরা রিটার্ন হিসেবে নিচ্ছি তখন কি লোকাল ভেরিয়েবল টাইপ ইনফারেন্স হিসেবে ব্যবহার করব, ঠিক আছে? তো যার ফলে যেই ক্লাসের অবজেক্ট আসতেছে সেই ক্লাসের অবজেক্ট হিসেবেই তার টাইপটা ডিফাইন হয়ে যাবে। ওকে, দেখো কারো কোনো কোশ্চেন আছে? ওকে, দেন আসো অবজেক্ট ক্লাস। অবজেক্ট একটা স্পেশাল ক্লাস, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, ঠিক আছে? এটা হচ্ছে জাভা বিল্ট ইন একটা ক্লাস, এবং এই ক্লাসটা এমন ভাবে বানানো তুমি যত ক্লাস তৈরি করবা সমস্ত ক্লাস হচ্ছে এই অবজেক্ট ক্লাসের ক্লাস বাই ডিফল্ট, ঠিক আছে? বাই ডিফল্ট হচ্ছে অবজেক্ট হচ্ছে যত ক্লাস আছে, যত অল আদার ক্লাসের হচ্ছে সুপার ক্লাস। তো যদি এটা হয়ে থাকে তাহলে চিন্তা করো, আমরা চাইলে অবজেক্ট ক্লাসের রেফারেন্সে যে কোনো ক্লাসের অবজেক্ট রাখতে পারবো, ঠিক আছে? অবজেক্ট ক্লাসের রেফারেন্সে যে কোনো ক্লাসের অবজেক্ট রাখতে পারবো, ঠিক আছে? যেহেতু অবজেক্ট ক্লাস হচ্ছে সমস্ত ক্লাসের সুপার ক্লাস, ঠিক আছে? এবং অ্যারে যে আছে, অ্যারেটাও আসলে ক্লাস হিসেবে ইমপ্লিমেন্ট করা, তোমরা জানো অ্যারে ডট লেন্থ হিসেবে ব্যবহার করা যায়, না মানে হচ্ছে অ্যারে আসলে একটা ক্লাস হিসেবে ইমপ্লিমেন্ট করা। সো অ্যারেকেও তুমি চাইলে অবজেক্ট ক্লাসের রেফারেন্সে অ্যাসাইন করতে পারো। এবং এই অবজেক্ট ক্লাসের বেশ কিছু ইম্পর্টেন্ট মেথড আছে, এগুলা তুমি চাইলেই ব্যবহার করতে পারবা যে কোনো ক্লাসের সাথে। যেমন ধরো একটা হচ্ছে ক্লোন, এই মেথড দিয়ে তুমি চাইলে যে কোনো একটা ক্লাসের অবজেক্টকে ক্লোন করে ফেলতে পারবা। আর একটা হচ্ছে ইকুয়ালস, ইকুয়ালস দিয়ে ডিটারমিন করে একটা অবজেক্ট আর একটা অবজেক্টের সমান কিনা। তারপরে ধরো ফাইনালাইজ, ঠিক আছে? ফাইনালাইজ হচ্ছে মানে এই অবজেক্টটা যখন ধরো গার্বেজ কালেক্টর মেমোরি থেকে উপরে সরাই ফেলবে, রিসাইকেল করে ফেলবে, তখন তার আগ দিয়ে এই ফাইনালাইজ মেথডটা কল হয়। তো ফাইনালাইজের ভিতরে তুমি এমন কোন অপারেশন রাখতে পারো, যেমন ধরো তোমার ফাইল একটা ওপেন করছিলা, যাতে যে কোনো একটা মুহূর্তে যেন ফাইলটা ক্লোজ করে দেয়। তো এই ধরনের অংশটা তুমি ফাইনালাইজের ভিতরে রাখতে পারো, ঠিক আছে? তারপর ধরো গেট ক্লাস মেথড, গেট ক্লাস দিয়ে হচ্ছে অবজেক্টের অবজেক্ট কি টাইপের ক্লাস থেকে বানানো হয়েছে যেটা তুমি রান টাইম থেকে পাইতে পারো, ঠিক আছে? এটা যে রিটার্ন টাইপটা গেট ক্লাসের, এটা একটু মানে ওই যে দেখো অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কোশ্চেন মার্ক, এটা একটা স্পেশাল টাইপের অপারেটর। এটা ধরো আমরা যে চ্যাপ্টার দিয়ে পড়বো, বলে ম্যাট্রিক্স, ঠিক আছে? দেন আরেকটা হচ্ছে হ্যাশ কোড, তার মানে যে কোনো একটা অবজেক্টে হ্যাশ কোড বের করতে পারবা, একটা হ্যাশ কোড তুমি পাবা। নোটিফাই আর নোটিফাই অল, এটা হচ্ছে থ্রেডের কাছে, যেটা আমরা ধরো করবো তখন হচ্ছে স্ক্রিনটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে তার তো এটা তো তুমি যেন ওভাররাইট করতে পারো, ওভাররাইট করে তোমার স্মার্ট ক্লাস, ঠিক আছে? তো পরবর্তীতে যে কেউ তোমার ক্লাসের অবজেক্টকে যদি পোস্ট মেথড কল দেয় তাহলে কিন্তু ওই ক্লাসে পাবে। ওকে, ফাইনালি পয়েন্ট মেথড, এটাও প্রিভিয়াস সাথে কানেক্ট করব। দেখো কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে কি? বুঝো নাই কোনটা আছে কিনা? আমি হচ্ছে নেক্সট স্লাইডে যাব, মানে নেক্সট স্লাইড বলতে হচ্ছে আমি পরবর্তী চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে এই জায়গায় শেষ। যদি কারো কোনো কোশ্চেন থাকে এখন বলো।
স্যার ইয়া হ্যাঁ বলো। রিটার্ন টাইপটা যদি আরেকবার একটু বুঝাইতেন। কোন রিটার্ন টাইপটা? স্যার ওই যে মানে ওই আলাদা আলাদা অবজেক্ট আমাদের হ্যাঁ, রিটার্ন করবে স্যার। হ্যাঁ, এখানে হচ্ছে ওই যে দেখো গেট অবজেক্টের ফাংশনটা আছে, এই ফাংশন থেকে যখন একটা অবজেক্ট সে রিটার্ন করতেছে, মানে নরমালি আমি যেই ডাটা রিটার্ন করব সেটার টাইপটাই হবে কি রিটার্ন টাইপ। কিন্তু আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মেথড থেকে তিন ধরনের টাইপের ডাটা আমরা রিটার্ন করব, কিন্তু তিনটা টাইপ তার রিটার্ন টাইপ হিসেবে দিতে পারবো না, বুঝা যাচ্ছে? তিনটা টাইপ তার একই সাথে আমি রিটার্ন টাইপ দিতে পারবো, রিটার্ন টাইপ যে কোনো একটা হবে। তো এই একটা জায়গায় আমরা চাইলে কি দিতে পারবো, সুপার ক্লাস যেটা আছে সেটা, ঠিক আছে, সুপার ক্লাসটা রিটার্ন টাইপ হিসেবে দিতে হবে, ঠিক আছে। যদিও সুপার ক্লাসের মাধ্যমে আসলে অবজেক্ট কোনটা যাবে, যেমন ধরো 0 হইলে মাই ক্লাসের অবজেক্ট যাবে, 1 হইলে ফার্স্ট ডিরাইভ ক্লাসের অবজেক্ট যাবে, ঠিক আছে, কিন্তু অন্য কিছু হইলে সেকেন্ড ডিরাইভ ক্লাসের অবজেক্ট যাবে, কিন্তু এটার রিটার্ন টাইপটা কি মাই ক্লাস। এর ফলে কি হবে, ওই যে নিচে যে var লোকাল ভেরিয়েবল টাইপ ইনফারেন্স করা হয়েছে, এই জায়গায় কি হবে, ওই যেমন ধরো এমসি, এমসি2, এমসি3 তিনটা টাইপই কি মাই ক্লাস হবে। এটার টাইপ কিন্তু ওই ফার্স্ট ডিরাইভ ক্লাস বা সেকেন্ড ডিরাইভ ক্লাস হবে না, ঠিক আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, যেমন ধরো এখানে কি ছিল, ফার্স্ট ডিরাইভ ক্লাসে একটা এক্স ভেরিয়েবল আছে, সেকেন্ড ডিরাইভ ক্লাসে একটা ওয়াই ভেরিয়েবল আছে। তুমি চাইলে এই যে mc2.x কে অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে। নরমালি হিসাব অনুযায়ী কি, যদি এটা ফার্স্ট ডিরাইভ ক্লাসের রেফারেন্স হয়ে থাকে তাহলে mc2.x অ্যাক্সেস করতে পারার কথা, কিন্তু আসলে mc2টা আসলে ফার্স্ট ডিরাইভ ক্লাসের অবজেক্ট হিসেবে ডিফাইন হবে না, এটা ডিফাইন হবে মাই ক্লাসের রেফারেন্স হিসেবে, যার কারণে তুমি ওই সাব ক্লাসের কোনো নতুন মানে নতুন মেম্বারকে অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে। বোঝা গেল কি? জি স্যার, বোঝা ওকে, গেছে। ল্যাবে গিয়ে নেক্সট স্লাইডটা। স্লাইড দেখা যাচ্ছে সব? জি স্যার। তো এটা হচ্ছে চ্যাপ্টার 9 প্যাকেজ এন্ড ইন্টারফেস। তো এটা শুধু আমরা প্যাকেজ পার্টটা পড়ব আজকে, ইন্টারফেস। তো প্যাকেজ আর ইন্টারফেস, প্রথম কথা হচ্ছে প্যাকেজটা কি, ঠিক আছে। আমরা এতদিন পর্যন্ত হচ্ছে ক্লাস করে আসছি, ক্লাস হচ্ছে এক ধরনের এনক্যাপসুলেশন। ক্লাস কি করে, ভেরিয়েবল, ইনস্ট্যান্স মেম্বার, মেথড, এগুলোকে এনক্যাপসুলেট করে, ঠিক আছে। তো ক্লাস হচ্ছে ওপির সবচেয়ে ক্ষুদ্রতম এনক্যাপসুলেশন। ক্ষুদ্রতম এনক্যাপসুলেশন মানে বোঝা যায় কিনা, একদম ক্ষুদ্রতম ইউনিট, এনক্যাপসুলেশনের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে ক্লাস। প্যাকেজ তাহলে কি, প্যাকেজ হচ্ছে ক্লাসকে এনক্যাপসুলেশন করে, তার মানে অনেকগুলো ক্লাসকে আমি একটা প্যাকেজের আন্ডারে রাখতে পারি, ঠিক আছে। তার মানে প্যাকেজ হচ্ছে আমার ক্লাসের কন্টেইনার। তার মানে আমি অনেকগুলো ক্লাসকে কম্পার্টমেন্টালাইজ করে প্যাকেজ প্যাকেজ করে করে রাখতে পারি। কারণ তুমি চিন্তা করো, ওকে ঠিক আছে, আমরা ক্লাসে কখন যাই, যে একটা ক্লাসে ধরো যখনই তুমি দেখতেছো ওকে যে 15-20টার উপরে মেথড হয়ে গেছে, তখনই তোমার চিন্তা করতে হবে কি, আচ্ছা এই ক্লাসে আর সবগুলো মেথড রাখা যাবে না, আমাকে অন্য একটা সাব ক্লাস অথবা আলাদা একটা ক্লাস করে সেটার ভিতরে কিছু মেথড নিয়ে যেতে হবে, তা নাহলে আমার এই ক্লাস ম্যানেজ করতে কষ্ট হবে, ঠিক আছে। ওকে, সো তুমি 20টা মেথড কে কি করলা, 10টা ভাগ করে দুইটা ডিফারেন্ট ক্লাস করে। আচ্ছা, তো ক্লাসের ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি এইভাবে ক্লাস করতে 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 যখন ধরো তোমার একটা ফোল্ডারের ভিতরে যদি 10টা ক্লাস হয়ে যায় বা 20টা ক্লাস হয়ে যায় বা 50টা ক্লাস হয়ে যায়, তখনই কি তোমার এটা ম্যানেজমেন্টের বাইরে চলে যাবে। কেন ম্যানেজমেন্টের বাইরে চলে যাবে, একটা হচ্ছে যে ওই ফোল্ডারের ভিতরে একটা ফাইল মানে ক্লাস খুঁজে পাইতে একটা কষ্ট হবে। 2 নাম্বার হচ্ছে যে দুইটা ক্লাসের নাম তুমি সেম আর দিতে পারবে না, কারণ একই ফোল্ডারের ভিতরে। তো দুইটা ক্লাসের নাম তুমি সেম দিতে পারবে না, তার মানে হচ্ছে যদি সেম নামে ক্লাস বানাইতে হয় তখন তুমি একটা সমস্যা করে দেবা, ঠিক আছে। এবং এই ক্লাসগুলোকে ম্যানেজ করাও ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু এই যে 50টা ক্লাস আছে, এটা আমরা যদি ভাগ ভাগ করে
ক্যাটাগরাইজ করে যে ওকে ঠিক আছে 5টা ক্লাস আলাদা একটা জায়গায় রাখলাম, 5টা ক্লাস আরেকটা আলাদা জায়গায়। এই যে আলাদা করে কম্পার্টমেন্টালাইজ করা, এই কাজটার জন্যই হচ্ছে প্যাকেজ ইউজ করা, ঠিক আছে? তো প্যাকেজ একই সাথে হচ্ছে নেমিং, ভিজিবিলিটি কন্ট্রোল মেকানিজম হিসেবে কাজ করে, ঠিক আছে? নেমিং কন্ট্রোল মানে হচ্ছে যে তুমি নেম স্পেসটাকে কম্পার্টমেন্টালাইজ করে, তার মানে তুমি চাইলে ডিফারেন্ট প্যাকেজে সেম নামে ক্লাস তৈরি করতে পারবে, ঠিক আছে? তখন আর সমস্যা হবে না। এটা একটা। আর ভিজিবিলিটি কন্ট্রোল মানে হচ্ছে যে কোন প্যাকেজ থেকে কোন ক্লাসকে অ্যাক্সেস করা যাবে সেই কন্ট্রোলটা হচ্ছে প্যাকেজ, ঠিক আছে? তো আমরা চাইলে এরকম রেস্ট্রিকশন দিতে পারবো যে ওকে এই প্যাকেজ থেকে ওই প্যাকেজের ক্লাস ব্যবহার করা যাবে না, অথবা ওই প্যাকেজ থেকে এই প্যাকেজের ক্লাস ব্যবহার করা যাবে, ঠিক আছে? তো এই ধরনের রেস্ট্রিকশন আমরা চাইলে দিতে পারবো। তো প্যাকেজ কিভাবে ডিফাইন করে? প্যাকেজ ডিফাইন করা খুব ইজি। জাস্ট হচ্ছে তোমার যে জাভা সোর্স ফাইল আছে, এই সোর্স ফাইলের একদম ফার্স্ট স্টেটমেন্টটা হবে প্যাকেজ। যদি ফার্স্টে একটা প্যাকেজের স্টেটমেন্ট দিয়ে দাও, তাহলে ওই ক্লাসটা ওই প্যাকেজের আন্ডারে চলে যাবে, ঠিক আছে? যদি প্যাকেজের স্টেটমেন্ট না দাও, তাহলে যেটা হয় জাভা কি করে ওই ক্লাসটাকে ডিফল্ট প্যাকেজের নামে ডিফল্ট প্যাকেজের ভিতরে ঢুকিয়ে দেয়। এই পর্যন্ত আমরা যত কোড করেছি কোনোটারই কি প্যাকেজ নেম ছিল না, ঠিক আছে? কোনোটারই কোনো প্যাকেজ নেম ছিল না। তো এই যে ক্লাসগুলো তৈরি করছি, এগুলো আসলে তাহলে কোন প্যাকেজের ভিতরে চলে গেছে? ডিফল্ট প্যাকেজ, ঠিক আছে? যেই ডিফল্ট প্যাকেজের আসলে কোনো নাম নাই, ঠিক আছে? ডিফল্ট প্যাকেজের কোনো নাম, ঠিক আছে? ওকে, সো আমরা যদি প্যাকেজ তৈরি করতে চাই, সবার শুরুতে ওই ক্লাস ফাইলের সবার শুরুতে এই কমান্ডটা দিতে হবে, ঠিক আছে? প্যাকেজ স্টেটমেন্ট, প্যাকেজটা হচ্ছে কিওয়ার্ড, প্যাকেজের পরে যে পিকেজি দেখতেছো, এই পিকেজিটা হচ্ছে তোমার প্যাকেজের নাম। এটা তুমি দিবা আইডেন্টিফায়ার রুলস অনুযায়ী, যে কোনো ভ্যালিড আইডেন্টিফায়ার দিলে হবে, বাট কনভেনশন হচ্ছে সব স্মল লোয়ার কেস, ঠিক আছে? কনভেনশন হচ্ছে সব লোয়ার। ওকে, যদি মোর দেন ওয়ান ওয়ার্ড হয় তুমি চাইলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারো, ঠিক আছে? প্যাকেজের সাথে একটা রেস্ট্রিকশন হচ্ছে যে জাভা প্যাকেজ এমন ভাবে মেইনটেইন করে যে তোমার অরিজিনাল অপারেটিং সিস্টেমের যে ফাইল সিস্টেম আছে, সেই ফাইল সিস্টেমের সাথে তোমার প্যাকেজটা, কেউ কিছু বলতে চাও? ও, কথা শোনা যাচ্ছে না। কেউ যেন মনে হয় হ্যান্ড রেজ করলো, কিন্তু কথা শোনা যাচ্ছে না। সরি স্যার, ভুলে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কোনো কোয়েশ্চেন থাকলে বললো, ঠিক আছে? ওকে, তো সো আমরা যদি জাভাতে প্যাকেজ তৈরি করতে চাই, জাভাতে প্যাকেজের একটা শর্ত হচ্ছে যে তার যে অপারেটিং সিস্টেম আছে, ওই অপারেটিং সিস্টেমের ফাইল সিস্টেমের সাথে তোমার প্যাকেজটা টোটালি ম্যাচিং হইতে হবে। ম্যাচিং বলতে তোমার প্যাকেজের যে নামটা দিবা সেই নামটার সাথে ম্যাচ করে তোমার আহ, তোমার যে অপারেটিং সিস্টেমের যে ডিরেক্টরি আছে, ডিরেক্টরি বলতে ফোল্ডার, ঠিক আছে? হার্ড ড্রাইভের যে ফোল্ডার আছে, ফোল্ডারের নাম আর প্যাকেজের নাম এক্স্যাক্টলি সেম হইতে হবে, ঠিক আছে? মানে কেস সেনসিটিভ, তার মানে বড় হাতের ছোটটারও ম্যাচ করতে হবে। যদি ফোল্ডারের নাম ম্যাচ না হয় তাহলে কিন্তু কাজ করবে, ঠিক আছে? আর একটা প্যাকেজের ভিতরে মোর দেন ওয়ান ফাইল থাকতে পারে, ওকে? তো তার মানে তুমি অনেকগুলো ক্লাসই একই প্যাকেজের ভিতরে রাখতে পারো, এবং প্যাকেজকে হায়ারার্কি আকারে তৈরি করা যাবে। হায়ারার্কি কিরকম? যেমন ধরো হায়ারার্কিক্যাল প্যাকেজের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, প্যাকেজ পিকেজি 1। তারপর চাইলে এরকম ওই যে থার্ড প্যাকেজ দেওয়া মানে কি, এটা অপশনাল, মানে তুমি চাইলে করতে পারো আরো এক লেভেল ভিতরে পিকেজি 2 ডট দিয়ে, পিকেজি 2 ডট দিয়ে, পিকেজি 3, এরকম অনেক মাল্টি লেভেল পর্যন্ত যাইতে পারে, ঠিক আছে? তো প্রতি দুইটা প্যাকেজের মাঝখানে হচ্ছে তোমার ডট দিতে হবে, ঠিক আছে? ডট দিলে তুমি বোঝাবা যে এই প্যাকেজ আর ওই প্যাকেজ হচ্ছে আলাদা। আচ্ছা, এরকম মাল্টি লেভেল কত লেভেল পর্যন্ত যাইবে, এটার কোনো মানে নির্দিষ্ট কোনো ইয়া নাই। তার মানে অপারেটিং সিস্টেম তোমার যত ডিপ লেভেল পর্যন্ত ফোল্ডার বানাইতে দিবে, তত ডিপ লেভেল পর্যন্ত জাভা তোমাকে অ্যালাউ করবে, ঠিক আছে? আচ্ছা, তো তার মানে তোমার যদি একটা প্যাকেজ এরকম হয় a ডট b ডট c, তাহলে আসলে ওই যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয়, সেই অপারেটিং সিস্টেম কি এ ফোল্ডারের ভিতরে, বি ফোল্ডারের ভিতরে, সি আর একটা ফোল্ডার থাকতে হবে, ঠিক আছে? এবং এই সি ফোল্ডারের ভিতরে তোমার কোডটা থাকবে, ঠিক আছে? তো তাহলে এই প্যাকেজ কমান্ডটা তখন তোমার কাজ করবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না, কম্পাইল টাইমে এরর দিবে। ওকে, তো এখন কথা হচ্ছে যে কোন একটা প্যাকেজ তুমি বানাইলা, এন্ড দেন ওই
প্যাকেজটাকে জাভা কিভাবে খুঁজে পাবে, ঠিক আছে? জাভার জন্য এই প্যাকেজ খোঁজার মানে শর্ত রুলসটা কি, ঠিক আছে? তো জাভা প্যাকেজ খোঁজার জন্য তিনটা রুলস ইউজ করে। প্রথম যে রুলসটা সেটা হচ্ছে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। তার মানে কোনো একটা প্যাকেজ যদি তুমি যেই ওয়ার্কিং ডিরেক্টরিতে কাজ করতেছো সেখানেই যদি থাকে বা তার সাব ডিরেক্টরিতে থাকে, তাহলে সে অটোমেটিক্যালি সেটাকে খুঁজে পাবে। দুই নাম্বার হচ্ছে, সেকেন্ড হচ্ছে ক্লাস পাথ, এনভায়রনমেন্টাল ভেরিয়েবল। এনভায়রনমেন্টাল ভেরিয়েবল তোমরা জানো কিনা? এনভায়রনমেন্টাল ভেরিয়েবল হচ্ছে অপারেটিং সিস্টেমের একটা স্পেশাল ভেরিয়েবল, যেটার ভিতরে তুমি চাইলে ডিফারেন্ট ভ্যালু কোন একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিতে পারো, ঠিক আছে? এরকম একটা স্পেশাল ভেরিয়েবল হচ্ছে ক্লাস পাথ। গোসল করে এই কাপড় ক্লাস ধুতেছি নাকি? পাথের ভিতরে তুমি চাইলে কোন একটা স্পেসিফিক ডিরেক্টরি আর পাথ অ্যাড করে রাখতে পারো। যেই পাথের ভিতরে যদি তোমার কোনো প্যাকেজ থাকে সেই প্যাকেজগুলো সে অটোমেটিক্যালি পেয়ে যাবে ওই ক্লাস পাথের মাধ্যমে। Okay? তিন নাম্বার হচ্ছে যখন তুমি কম্পাইল করবা, ঠিক আছে? যখন তুমি কম্পাইল করবা তখন এই হাইফেন ক্লাস পাথ নামে একটা অপশনাল কমান্ড লাইন প্যারামিটার অ্যাড করে দিতে পারো, এবং ওই কমান্ড লাইন প্যারামিটারের ভিতরে তুমি গোসল করে পাথটা বলে দিতে পারো যে কাপড় কোন ধুতেছি জায়গায় নাকি? আমার একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটাও যেন কম্পাইল করার সময় ইনক্লুড করে। তো এই হচ্ছে তিনটা অপশন। একটা হচ্ছে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে যদি প্যাকেজ থাকে সেটাকে সে খুঁজে পাবে। দুই নাম্বার হচ্ছে এনভায়রনমেন্টাল ভেরিয়েবলের যে ক্লাস পাথ ভেরিয়েবল আছে সেটার ভিতরে যদি থাকে সেটাও খুঁজে পাবে। তিন নাম্বার হচ্ছে তুমি ম্যানুয়ালি যখন কম্পাইল করতেছো তখন হচ্ছে একটা অপশনাল কমান্ড লাইন প্যারামিটার ক্লাস পাথ, এটাকে সংক্ষেপে সিপি লেখা যায়। তো এই ক্লাস পাথের ভিতরে তুমি তোমার কোন স্পেসিফিক একটা প্যাকেজ ডিরেক্টরি অ্যাড করে দিতে পারো, তাহলে সে ওই প্যাকেজটাকেও খুঁজে পাবে, ঠিক আছে? তো আমরা একটা এক্সাম্পল দেখি প্যাকেজ দিয়ে আমরা কিভাবে প্যাকেজ তৈরি করতে পারি। সাপোজ ধরো আমাদের একটা ফাইলের নাম হচ্ছে myclass.java, যেটার ভিতরে আমাদের একটা ক্লাস আছে মাই ক্লাস। এখন এই প্যাকেজটা আমরা হচ্ছে মাই প্যাক নামে একটা প্যাকেজের ভিতরে রাখতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? এই myclass.java ফাইলটাকে মাই প্যাক নামে একটা ফোল্ডারের ভিতরে তৈরি করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই প্যাকেজ কাজ করবে না, ঠিক আছে? তো আমার এই ফাইলটা যেই ফোল্ডারের ভিতরে আছে সেই ফোল্ডারের নামও হইতে হবে মাইপ্যাক, এক্স্যাক্টলি সেম কেস সেন্সিটিভ। এন্ড দেন আমাদের কি করতে হবে? ওই মাই ক্লাস ফোল্ডারের ভিতরে myclass.java ফোল্ডারের ভিতরে ফাইলের ভিতরে একদম প্রথম লাইনে দিতে হবে প্যাকেজ কমান্ড, যে প্যাকেজ মাইপ্যাক। তাহলে আমার এই ফাইলটা কি হয়ে গেল? এই ফাইলের যত ক্লাস থাকবে সবগুলো কি হয়ে যাবে? মাইপ্যাক প্যাকেজের ভিতরে চলে যাবে। দেখো বোঝা গেল? ওকে, নেক্সট চলে যাচ্ছি। তো আমরা এটাকে কিভাবে রান করব? গতানুগতিক ভাবে আমরা যেভাবে রান করে আসছি ওইভাবে আসলে এই প্যাকেজের ক্লাসগুলোকে রান করা যাবে না, ঠিক আছে? একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? তুমি যদি মাই প্যাকের ভিতরে ওই myclass.java ফাইলটাকে কম্পাইল এবং রান করতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, প্রথম হচ্ছে টার্মিনালে যাইতে হবে। টার্মিনালের কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি হইতে হবে এমন জায়গায় যেটার সাব ডিরেক্টরি হিসেবে মাইপ্যাক ডিরেক্টরিটা আছে, ঠিক আছে? তার মানে মাইপ্যাক ফোল্ডারের ইমিডিয়েট উপরের ডিরেক্টরিটাতে তোমাদের যাইতে হবে। দেন তুমি কমান্ড দিবা জাভা সি mypack/myclass.java, এটা দিয়ে তুমি কম্পাইল করবা। আর রান করার সময় তোমাকে দিতে হবে mypack.myclass। তার মানে এখন তোমার যে myclass ক্লাসটা আছে এই ক্লাসটা কিন্তু আসলে আননেমড ডিফল্ট প্যাকেজে নাই। তো এখন তুমি যদি ডাইরেক্টলি জাভা লিখে মাই ক্লাস দাও তাহলে কিন্তু এই কোডটা রান করবে। তো তোমাকে এটাকে রান করতে হলে mypack.myclass দিতে হবে, তাহলেই একমাত্র এটা রান করবে। দেখো বোঝা গেল? এই হচ্ছে প্যাকেজের কোড রান করার একটু ডিফারেন্স, ঠিক আছে? ওকে, কারণ কোশ্চেন আছে? আমরা এটা ল্যাবে আমি এক্সাম্পল দেখাবো যে কিভাবে এক্স্যাক্টলি রান করতে হবে। তোমরা যদি সামনে থেকে দেখো সবাই চাইলে প্র্যাকটিস করে এটা শিখে নিতে পারবে, ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছি। তো যেটা আমরা বলতেছিলাম যে প্যাকেজ এবং প্যাকেজ হচ্ছে যেমন ক্লাসকে এনক্যাপসুলেট করে, সাথে সাথে এটাও ইয়া করে যে কোন ক্লাস কোন ক্লাসকে অ্যাক্সেস করতে পারবে, কোন ক্লাস কোন ক্লাসকে অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে? তো
এই যে অ্যাক্সেস এর ব্যাপারটা, অ্যাক্সেসটা কিভাবে সে কন্ট্রোল করে সেটা আমরা একটু দেখবো। মানে কোন একটা ক্লাসের কোন টাইপের মেম্বারকে কোন প্যাকেজ থেকে অ্যাক্সেস করা যাবে সেটার একটা রুলস আছে। রুলসটা কি দেখো, রুলসটা হচ্ছে চারটা পর্যায়ে চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাব ক্লাসেস ইন সেম প্যাকেজ, এটা হচ্ছে সবচেয়ে বেশি ভিজিবিলিটি, সাব ক্লাসেস ইন সেম প্যাকেজ। এরপরে ভিজিবিলিটি হচ্ছে নন সাব ক্লাসেস ইন দ্য সেম প্যাকেজ। তারপরে ভিজিবিলিটি হচ্ছে সাব ক্লাসেস ইন ডিফারেন্ট প্যাকেজ। এরপরে ভিজিবিলিটি হচ্ছে ক্লাসেস দ্যাট আই নাইদার ইন দ্য সেম প্যাকেজ নাইদার সাব ক্লাস। ঠিক আছে, এটাকে একটা টেবিল আকারে দেওয়া হয়েছে। দেখো আমাদের উপরে যে অ্যাক্সেস মডিফায়ার গুলো ছিল আমরা অলরেডি শিখছি। প্রাইভেট, তারপর হচ্ছে নো মডিফায়ার। নো মডিফায়ার মানে কি ডিফল্ট, তারপর হচ্ছে প্রোটেক্টেড, আর একটা হচ্ছে পাবলিক। ঠিক আছে, এখন দেখো এই পাশে বাম পাশে হচ্ছে সেম ক্লাস সেম প্যাকেজ সাব ক্লাস, সেম প্যাকেজ নন সাব ক্লাস হইলে কি হবে, আর ডিফারেন্ট প্যাকেজ সাব ক্লাস হইলে কি হবে, আর একটা হচ্ছে ডিফারেন্ট প্যাকেজ নন সাব ক্লাস হইলে কি হবে। ঠিক আছে, আচ্ছা প্রথম কথা হচ্ছে যে সেম ক্লাস হলে তো অবশ্যই সমস্ত মেম্বারকে সে অ্যাক্সেস করতে পারবে, প্রাইভেট হোক, ডিফল্ট হোক, প্রোটেক্টেড হোক, পাবলিক হোক। এটা অলরেডি আমরা আগেই দেখে আসছি। এখন যদি সেম প্যাকেজ সাব ক্লাস হয়, সেম প্যাকেজ সাব ক্লাস হয় তার মানে তার নিজের প্যাকেজের ভিতরে এবং এটা কি সাব ক্লাস, সেই ক্ষেত্রে হচ্ছে সে প্রাইভেটটাকে অ্যাক্সেস করতে পারবে না, বাকি সবগুলোকে অ্যাক্সেস করতে পারবে। যদি এরকম হয় যে সেম প্যাকেজ কিন্তু সাব ক্লাস না, সেই ক্ষেত্রেও প্রাইভেটটাকে ব্যবহার করতে পারবে না, বাকি তিনটাকে ব্যবহার করতে পারবে। আর একটা হচ্ছে ডিফারেন্ট প্যাকেজ সাব ক্লাস, তার মানে অন্য একটা প্যাকেজে কিন্তু সাব ক্লাস, সে হচ্ছে শুধু প্রোটেক্টেড আর পাবলিক ব্যবহার করতে পারবে। আর আরেকটা হচ্ছে ডিফারেন্ট প্যাকেজ নন সাব ক্লাস, সেই ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র সে পাবলিকটা ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এ হচ্ছে চারটা ক্যাটাগরি। ঠিক আছে, চারটা ক্যাটাগরিতে প্যাকেজের মাধ্যমে কোন মেম্বারকে অ্যাক্সেস করা যাবে, কোন মেম্বারকে অ্যাক্সেস করা যাবে। সিম্পলিফাই করলে যদি করি তাহলে হচ্ছে যে এনিথিং ডিক্লেয়ার পাবলিক, যেটা পাবলিক ডিক্লেয়ার হয়েছে এটা যে কোনো জায়গা থেকে যে কোনো ক্লাস অ্যাক্সেস করতে পারবে। আর যেটা প্রাইভেট ডিক্লেয়ার করা হয়েছে এটাকে কেউই দেখতে পারবে না, মানে কেউই অ্যাক্সেস করতে পারবে না শুধুমাত্র তার নিজের ক্লাস ছাড়া। আর যেটা ডিফল্ট অ্যাক্সেস সেটা হচ্ছে তার মানে কোন একটা ফাইল যদি হচ্ছে বাসায় ধরো যাচ্ছিস তার নাকি? নিজের প্যাকেজের ভিতর হয়, সেটা সাব ক্লাস হোক বা না হোক, সে ওই ডিফল্ট মেম্বারকে অ্যাক্সেস করতে পারবে। হুম? আর যদি প্রোটেক্টেড হয় তাহলে হচ্ছে সে বাহিরের প্যাকেজ থেকেও অ্যাক্সেস করতে পারবে অ্যাজ লং অ্যাজ সে ওই ক্লাসের সাব ক্লাস। ঠিক আছে, এভাবেও চাইলে তুমি মনে রাখতে পারো। ওকে, দেখো কেউ কোনোটা বুঝে নাই আসো কিনা, বুঝে নাই কেউ? তো নেক্সটে দেখো, এই যে আমরা অ্যাক্সেস এর যে টেবিলটা দেখলাম, এই টেবিলটা শুধুমাত্র ক্লাসের মেম্বারের জন্য অ্যাপ্লাই করে। হ্যাঁ, তা কিন্তু এটা কিন্তু একদম যে রুট লেভেলের যে ক্লাস আছে তার জন্য অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, তার মানে নন নেস্টেড যেসব ক্লাস আছে এগুলোর জন্য শুধুমাত্র দুই ধরনের অ্যাক্সেস লেভেল আছে, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে ডিফল্ট। ঠিক আছে, পাবলিক ক্লাস যে কোনো মানে প্যাকেজ থেকে অ্যাক্সেস করা যায়, আর যদি ডিফল্ট হয় সেটা শুধুমাত্র তার নিজের প্যাকেজে অ্যাক্সেস করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে নন নেস্টেড ক্লাস। আর একটু আগে যে আমরা টেবিলটা দেখলাম এটা হচ্ছে ক্লাসের মেম্বারদের জন্য। ওকে, এক্সাম্পল দেখো, এখানে দেখো আমাদের হচ্ছে একটা ক্লাস প্রোটেকশন, এটার ভিতরে দেখো এটা হচ্ছে একটা প্যাকেজের আন্ডারে P1, এবং এটার ভিতরে চার ধরনের টাইপেরই মেম্বার ভেরিয়েবল আছে। একটা হচ্ছে ডিফল্ট, প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক, চার ধরনের আছে, এবং চারটাই দেখো তার নিজের ক্লাসে অ্যাক্সেস করা যাবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো এটা হচ্ছে একটা সাব ক্লাস, তার মানে ওই প্রথম যে ক্লাস প্রোটেকশন এটার একটা সাব ক্লাস হচ্ছে ডিরাইভ। এই ক্লাসের ভিতরে দেখো প্রাইভেটটা ছাড়া বাকি তিনটাকেই আমরা অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, এনও ব্যবহার করা যাচ্ছে, এনপ্রো, এনপাব, এই তিনটাই ব্যবহার করা যাচ্ছে। শুধু এন প্রাইভেট যেটা ওইটা করলেই তোমাকে কম্পাইল টাইম এরর দিবে। এরপর আরেকটা দেখো, এটা হচ্ছে সেম প্যাকেজে কিন্তু এটা হচ্ছে সাব ক্লাস, এটা তো সেম তিনটা ভেরিয়েবলে অ্যাক্সেস করা যাচ্ছে শুধু প্রাইভেট ছাড়া। ফাইনালি দেখো এটা হচ্ছে ডিফারেন্ট প্যাকেজ, দেখো উপরে লেখা কি প্যাকেজ 2, এবং এই ক্লাসটাকে যখন সে এক্সটেন্ড করছে, মানে ডিফারেন্ট একটা প্যাকেজের ক্লাসকে যে এক্সটেন্ড করছে, কিভাবে এক্সটেন্ড করছে, প্রোটেকশন টু এক্সটেন্ডস p1 ডট প্রোটেকশন।
তার মানে এই যে প্রোটেকশন ক্লাস এটা আসলে কোথায় P1 প্যাকেজের ভিতরে, এই কারণে P1 ডট প্রোটেকশন এভাবে লিখতে হবে, ঠিক আছে। আর এটার উপরে দেখো প্যাকেজ P2, তার মানে আমরা যে প্রোটেকশন 2 টা তৈরি করছি এটা আসলে প্যাকেজ 2 এর আন্ডারে, আর সে এক্সটেন্ড করতেছে কি প্যাকেজ 1 এর আন্ডারে প্রোটেকশন ক্লাসকে সে এক্সটেন্ড করতেছে, এবং এক্সটেন্ড করার কারণে সে প্রোটেক্টেড মেম্বারটাকেও অ্যাক্সেস করতে পারতেছে আর পাবলিক তো পারতেছে, ঠিক আছে। বাকি দুইটা সে অ্যাক্সেস করতে পারতেছে না, একটা হচ্ছে ডিফল্ট আর একটা হচ্ছে প্রাইভেট, এই দুইটা সে অ্যাক্সেস করতে পারতেছে। ওকে, আর ফাইনালি দেখো এটা হচ্ছে অন্য আর একটা প্যাকেজে, এবং এটা সাব ক্লাসও না, ঠিক আছে। এবং এখানে দেখো প্রোটেকশন যে ক্লাসটা ছিল প্যাকেজ 1 এর ভিতরে, ওই ক্লাসের যে অবজেক্ট তৈরি করতেছে কিভাবে তৈরি করতেছে, ওই ক্লাসটাকে সে কিন্তু P1 ডট প্রোটেকশন লিখে অবজেক্ট তৈরি করতেছে, নিউ এর পরে P1 ডট প্রোটেকশন লিখে সে অবজেক্ট তৈরি করতেছে, ঠিক আছে। তো এই ক্লাসটা আসলে হচ্ছে P2 প্যাকেজে, কিন্তু এটা হচ্ছে সাব ক্লাস না, এই কারণে সে প্রোটেক্টেড মেম্বারও অ্যাক্সেস করতে পারতেছে না, শুধুমাত্র পাবলিক মেম্বারকে অ্যাক্সেস করতে পারতেছে, ঠিক আছে। তো এই চারটা ক্লাসকেই তুমি চাইলে ইমপ্লিমেন্ট করতে পারবে ডেমো নামে এরকম একটা মেইন মেথড দিয়ে, চাইলে এটাকে রান করতে পারো, ঠিক আছে। রান করার সময় তোমাকে কমান্ড কি দিতে হবে, p1.demo অথবা p2.demo, তাহলে তোমার এই দুইটা ফাইলকে তুমি রান করতে পারো, ঠিক আছে। দেখো বোঝা নাই কেউ আসবে কিনা? কেউ আসলে বোঝা নাই? আচ্ছা, তো নাকি সব ভেঙে গেছো? জি স্যার আছি। স্যার আগের ওই ডট ডিএটা বুঝি নাই স্যার, ডট দিয়ে কিভাবে অন্য প্যাকেজ থেকে অ্যাক্সেস করা যাচ্ছে? এই যে এখানে হচ্ছে এই যে প্রোটেকশন ক্লাসটা, হ্যাঁ প্রোটেকশন ক্লাসটা আসলে কোন প্যাকেজের আন্ডারে, P1 প্যাকেজের আন্ডারে। আমি যেহেতু P2 প্যাকেজ থেকে ওই প্রোটেকশন ক্লাসটাকে অ্যাক্সেস করতেছি, অন্য ডিফারেন্ট একটা প্যাকেজ থেকে যেহেতু তাকে অ্যাক্সেস করতেছি, এই কারণে আমরা কি দিব, ও তার যে প্যাকেজের নাম আছে P1 ডট দিয়ে তারপর হচ্ছে ক্লাস, এইভাবে ওই ক্লাসটাকে অ্যাক্সেস করতে হবে। আমরা আসলে আরো একটা ওয়ে দেখবো একটু পরে, যে অন্য আর একটা মেথড আছে যেটাতে তোমার এভাবে ডট প্রত্যেকবার ডট দিতে হবে না, তুমি চাইলে উপরে ইম্পোর্ট করে দিতে পারবা। ইম্পোর্ট করে দিলে তখন আর বারবার তোমাকে এইভাবে P1 ডট লিখতে হবে না, যদি ইম্পোর্ট করে দাও তাহলে সে অটোমেটিক্যালি পেয়ে যাবে প্রোটেকশন ক্লাস, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এই যে ইম্পোর্টের পার্টটা চলে আসছি। তো ইম্পোর্টের ব্যাপারটা কি, কিভাবে আমরা প্যাকেজ ইম্পোর্ট করব, ঠিক আছে। তো আমরা যে একটু আগে বললাম যে কোনো একটা ক্লাস যদি কোনো উপরে কোনো প্যাকেজের কমান্ড না দেয়, তাহলে সেই ক্লাসগুলো কই চলে যায়, আননেম ডিফল্ট প্যাকেজে চলে যায়। এবং জাভার যেসব তোমার বিল্ট ইন ক্লাস আছে এগুলো কোনোটাই আননেম ডিফল্ট প্যাকেজে নাই, ঠিক আছে। সবগুলো হচ্ছে নেম প্যাকেজের ভিতরে। যদি নেম প্যাকেজের ভিতরে হয়ে থাকে, যেমন ধরো তোমরা সবাই ইউজ করছো হচ্ছে io.println একটা মেথড ইউজ করছো, ঠিক আছে। এই যে io ক্লাসটা আছে, এই ক্লাসটা তুমি উপরে ইম্পোর্ট করো নাই, তো তাহলে এটা কিভাবে চলে আসলো? তুমি তো কোনো প্যাকেজের নাম দিয়েও লিখতেছো না যে p1.p2.io.println, এভাবেও লিখতেছো না, তাহলে কিভাবে তুমি এটাকে ব্যবহার করতে পারতেছো? তো জাভা যেটা করে যে এই যে এইসব বিল্ট ইন মানে একদম কোর বিল্ট ইন যেসব ক্লাস আছে এগুলোকে তোমার ক্লাসের ভিতরে অটোমেটিক্যালি ইম্পোর্ট করে দেয়। কারণ এই ধরনের অ্যাটলিস্ট প্রিন্ট তো সবারই করা লাগবে, তো এই টাইপের যেসব আছে যেগুলো একদম মাস্ট নেসেসারি, এই টাইপের ক্লাসগুলো সে অটোমেটিক্যালি ইম্পোর্ট করে দেয়, ঠিক আছে। তো বাই ডিফল্ট, তো যার কারণে অটোমেটিক্যালি ইম্পোর্ট স্টেটমেন্ট ছাড়াই তোমার ওই ক্লাসগুলো তুমি অ্যাক্সেস করতে পারো, ঠিক আছে। তো আমরা চাইলে এর বাইরে কোর ছাড়া যদি অন্যান্য কোনো ক্লাসকে ব্যবহার করতে চাই, তাহলে আমাকে ইম্পোর্ট স্টেটমেন্টটা উপরে দিতে হবে। তোমরা ধরো ওই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্য যে GUI-টা ব্যবহার করছো ওইটা কিন্তু অটো ইম্পোর্ট হয় না, যার কারণে তোমাদের কি করতে হয়েছে, উপরে একটা ইম্পোর্ট স্টেটমেন্ট দিতে হয়েছে, এরপরে গিয়ে তুমি ওই ক্লাসটাকে ব্যবহার করতে পারছো, ঠিক আছে। যদি ইম্পোর্ট করা হয় এরপরে আর তোমার হচ্ছে পুরো প্যাকেজের নাম সহ দেওয়া লাগবে না, ঠিক আছে। এবং বুঝতে পারতেছো ইম্পোর্ট স্টেটমেন্টটা আসলে মানে ম্যান্ডেটরি কিছু না, তুমি চাইলে ইম্পোর্ট ছাড়াও কোড লিখতে পারবা। সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকবার তোমার পুরো প্যাকেজের মানে হায়ারার্কিটা সহ ফাইলের নামটা লিখতে হবে, মানে ক্লাসের নামটা লিখতে হবে, তাছাড়া কাজ করে না। ওকে, তাহলে ইম্পোর্ট কিভাবে করবো আমরা, উপরের দিকে জাভা সোর্স ফাইলের উপরের দিকে দিতে হবে, কিন্তু এটা অবশ্যই
প্যাকেজ স্টেটমেন্টের নিচে হবে। আমরা একটু আগে যে দেখছি প্যাকেজ স্টেটমেন্ট, সেই প্যাকেজ স্টেটমেন্টের নিচে হবে। সো ইম্পোর্ট দিব প্যাকেজ পিকেজি 1, তারপর ধরো যদি আরো সাব সাব প্যাকেজ থাকে ডট পিকেজি 2, ধরো আরো সাব প্যাকেজ থাকলে ডট পিকেজি 3, এরকম করে ফাইনালি যে ক্লাসটা ডট ওই ক্লাস। তাহলে নিচে এরপরে আর আমার ওই ক্লাসকে আর ওই ধরো p1 ডট প্রোটেকশন আর লিখতে হবে না। তার মানে আমরা উপরে যদি আমরা লিখতাম ইম্পোর্ট p1 ডট প্রোটেকশন, তাহলে কি আমার নিচে আর ওই p1 ডট প্রোটেকশন না লিখে ডাইরেক্টলি প্রোটেকশন ক্লাসটা লিখতে পারবো। ঠিক আছে, এ হচ্ছে ইম্পোর্ট। আচ্ছা, এই যে ইম্পোর্টের যে ডট 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 করে গেছি, এটার কোনো প্র্যাকটিক্যাল লিমিট নাই, এটা আমি এর আগেও বলছি। আচ্ছা, আরেকটা অপশন হচ্ছে স্টার দিয়ে ইম্পোর্ট করা। স্টার দেওয়ার মানে হচ্ছে এই যে এখানে দেখো ক্লাস নেম অর দিয়ে স্টার দেওয়া। স্টার দেওয়ার মানে হচ্ছে ওই প্যাকেজের ভিতরে যতগুলো ক্লাস আছে সবগুলো একসাথে সে ইম্পোর্ট করে দিবে। ঠিক আছে, তো এই অপশনও তোমার কাছে আছে। তো কারো কাছে মনে হইতে পারে তাহলে তো এটাই তো সুবিধা, মানে পুরো ক্লাস নেম লেখা লাগলো না, আমি প্রত্যেকবারই স্টার দিয়ে দিলাম, সব যা আছে সব ইম্পোর্ট হয়ে গেল। তো এটাতে একটা তোমার সমস্যা হবে। সমস্যাটা হচ্ছে যে তুমি যদি স্টার দাও তাহলে এবং ওইখানে যত ক্লাস আছে সবগুলো যদি ইম্পোর্ট হয়ে যায়, ওই ক্লাসের নামে তুমি আর তোমার নিজের প্যাকেজে অন্য কোনো ক্লাস তৈরি করতে পারবে না। ঠিক আছে, ওই দুইটা কি হয়ে যাবে, কনফ্লিক্ট হয়ে যাবে। তো এই জন্য অনেক সময় হচ্ছে স্পেসিফিক ভাবে ইম্পোর্ট করাটাই হচ্ছে বেটার, যেটা লাগবে শুধুমাত্র সেটাই ইম্পোর্ট করলো। আর যদি স্টার দিয়ে দাও দেখা যাবে কোনো না কোনোটার সাথে কনফ্লিক্ট হয়ে যাবে। ইম্পোর্ট করার সময় তোমাকে ইরর দিবে না, যখন তুমি ব্যবহার করবা মানে ওই নামে কোনো একটা ক্লাস তৈরি করবা তখন হচ্ছে কনফ্লিক্ট দিবে। বুঝা গেছে কিনা কনফ্লিক্টের ব্যাপারটা? যেমন ধরো আইও নামে একটা তুমি ক্লাস ব্যবহার করতেছো, সেম নামে যদি আরো একটা ক্লাস বানাও আইও দিয়ে তুমি তোমার নিজস্ব, তখন কি হবে, তোমার একটা কনফ্লিক্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো জাভা এসি মানে স্ট্যান্ডার্ড এডিশন, মনে আছে কিনা একদম চ্যাপ্টার 1 আমরা পড়ছিলাম। সো স্ট্যান্ডার্ড এডিশনের যত ক্লাস আছে সবগুলোই হচ্ছে জাভা দিয়ে শুরু, এবং একদম যে কোর ফাংশনালিটি বেসিক ল্যাঙ্গুয়েজ ফাংশনালিটি আছে এগুলো হচ্ছে জাভা ডট ল্যাং এর ভিতর আছে। এবং এই জাভা ডট ল্যাংটা হচ্ছে প্রতিটা ক্লাসের ভিতরে অটোমেটিক্যালি ইম্পোর্ট করা। কিভাবে ইম্পোর্ট জাভা ডট ল্যাং ডট স্টার, এভাবে ইম্পোর্ট করে দেওয়া আছে একদম টপে। তুমি যদি এটা দাও বা না দাও একই কথা মিন করবে, যেহেতু জাভা অটোমেটিক্যালি এই জিনিসটা ইম্পোর্ট করে দেয়, যাতে তুমি একদম বেসিক ল্যাঙ্গুয়েজ ফাংশনালিটি যেমন ধরো প্রিন্ট, তারপরে ইনপুট নেওয়া, এই টাইপের ফাংশনালিটি গুলো তুমি অটোমেটিক্যালি পেয়ে যাও, তোমাকে বারবার ইম্পোর্ট না করতে হয়। যদি এটা লাগবেই, যেই প্রোগ্রামই লিখুক না কেন অ্যাটলিস্ট এটা তো মিনিমাম ফাংশনালিটি তার লাগবে, এই কারণে জাভা এটা অটোমেটিক্যালি ইম্পোর্ট করে দেয়। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে ওই জিনিসটা বলা আছে, যদি সেম নামে দুইটা ক্লাস চলে আসে তখন কিন্তু তোমাকে কম্পাইল টাইমে এরর দিবে। ঠিক আছে, তো স্টার দেওয়ার ক্ষেত্রে এই ব্যাপারটা একটু সাবধান থাকতে হবে। তো তুমি যদি সেম নামে তৈরি করতে চাও তাহলে কি করতে হবে, ইম্পোর্ট না দিয়ে ফুললি কোয়ালিফাইড নেম দিয়ে মানে ডট ডট দিয়ে এভাবে ব্যবহার করতে পারো, তখন আর তোমার এই কনফ্লিক্টটা হবে না। ওকে, তো তার মানে দেখো এই যে আমরা বললাম যে ইম্পোর্ট স্টেটমেন্টটা হচ্ছে অপশনাল। অপশনালের ব্যাপারটা দেখো, এখানে প্রথম এক্সাম্পলটা কি ইম্পোর্ট দিয়ে করা হয়েছে, উপরে ইম্পোর্ট দেওয়া হয়েছে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার। তার মানে জাভা ডট ইউটিল এর ভিতরে হচ্ছে ডেট নামে একটা ক্লাস আছে, সেই ডেটটা আমরা দেখো এক্সটেন্ড করছি মাই ডেট ক্লাসকে। তো ওইখানে যখন এক্সটেন্ড করছি তখন আর ডেটের আগে জাভা ডট ইউটিল ডট ডেট এভাবে লিখি না, ডাইরেক্টলি ডেট লিখছি যেহেতু উপরে ইম্পোর্ট করা। আবার তুমি কি করতে পারো, ওকে আমি ইম্পোর্ট করব না, তাহলে কি করতে পারো, উপরে ইম্পোর্ট না দিয়ে ডাইরেক্টলি যখন তুমি ডেট ক্লাসটা ব্যবহার করবা এটার সাথে তার প্যাকেজের নাম সহ উল্লেখ করবা, তার মানে জাভা ডট ইউটিল ডট ডেট এভাবে লিখলে তাহলে আর তোমাকে উপরে ইম্পোর্ট করতে হবে না। তো দুইটাই তুমি চাইলে করতে পারবে, যে কোনো একটা। ওকে, দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা? প্যাকেজ এই জায়গায় শেষ, থিওরি ক্লাস তো এখানে শেষ হয়ে যাবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোশ্চেন আছে কারো? নাই? আচ্ছা, তো সবাই যেটা করো, যার যার রেজিস্ট্রেশন নাম্বার শুধুমাত্র নিজের আইডি থেকে, তার মানে একজন মাল্টিপল আইডি থেকে দিবা না কখনোই।